আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাওন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আজকে আমি জাভাস্ক্রিপ্টের উপরে একটি কোর্স শুরু করতে যাচ্ছি, যে কোর্সটির নাম হচ্ছে সহজ বাংলায় জাভাস্ক্রিপ্ট ফুল কোর্স। এই কোর্সটির মূল বৈশিষ্ট্য থাকবে প্রত্যেকটা টপিকের উপর ডিটেলস আলোচনা করা হবে। এটি হচ্ছে এই কোর্সের মূল বৈশিষ্ট্য। এবং এই কোর্সটিতে আমি চেষ্টা করব সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে কভার করার। তো আমি এক্সট্রা কোনো কথা বলবো না, চলেন শুরু করা যাক। হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট ইউজ ফর? জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করা হয়? অ্যাডিং ইন্টারেক্টিভ বিহেভিয়ার টু ওয়েব পেজের মধ্যে ইন্টারেক্টিভ বিহেভিয়ার অ্যাড করার জন্য মূলত জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করা হয়ে থাকে। আমরা কয়েকটি ইন্টারেক্টিভ বিহেভিয়ার সম্পর্কে এখন জানবো। তার মধ্যে শো আর হাইড ফর ইনফরমেশন উইথ দ্য ক্লিক অফ এ বাটন, মানে একটা বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে অন্য একটি এলিমেন্ট বা কন্টেন্ট কি হতে পারে, হাইড হতে পারে অথবা শো হতে পারে। এই কাজটি করা হয় মূলত বাটনের জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে। তারপরে চেঞ্জ দ্য কালার অফ এ বাটন হোয়েন দ্য মাউস হোভার ওভার ইট। একটা বাটনের উপর যদি আমরা মাউস নিয়ে যাই তাহলে সঙ্গে সঙ্গে ওই বাটনের কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে অথবা অন্য একটা এলিমেন্টের কালার চেঞ্জ হয়ে যেতে পারে। এই কাজটাও করা হয় মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে। স্লাইড থ্রু এ ক্যারোজেল অফ ইমেজ অন দ্য হোম পেজের মধ্যে আমরা অনেক সময় একটা অ্যানিমেশন দেখতে পারি, বা ওয়েবসাইটের নিচের দিকে একটা ক্যারোজেল দেখতে পারি, যেটা যে FAQ নামে। এই কোশ্চেনের মধ্যে ক্লিক করলে একটা অ্যান্সার বের হয়ে আসে, আবার কোশ্চেনটার মধ্যে ক্লিক করলে অ্যান্সারটা ক্লোজ হয়ে যায়। এই কাজটা করা হয় মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে। এবং এই হোম পেজের মধ্যে যে আমরা অ্যানিমেশনটা দেখতে পারি, দুই পাশে দুইটা তীরের মতো বাটন থাকে, ওই বাটনে ক্লিক করলে নতুন আর একটা ইমেজ চলে আসে। এই অ্যানিমেশনটাও করা হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে। জুমিং ইন অর জুমিং আউট অন অ্যান ইমেজ, আমি যদি এটার একটা সহজ এক্সাম্পল দিতে চাই তাহলে বলবো যে গুগল ম্যাপের কথা আমি নিয়ে আসবো এখানে। এই গুগল ম্যাপ কিন্তু আমরা অনেক জুম ইন করতে পারি, আবার অনেক জুম আউট করতে পারি। তো এই কাজটা করা হয় মূলত জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে। তারপরে ডিসপ্লেইং অ্যান্ড টাইমার আর কাউন্টডাউন অন এ ওয়েবসাইট। আমরা অনেক ই-কমার্স ওয়েবসাইটে দেখে থাকি অনেক সময় যে কোনো একটা জায়গায় ওয়েবসাইটের পেজের মধ্যে বা হোম পেজে কোনো একটা জায়গায় কি হয়, একটা কাউন্টডাউন, একটা টাইমার রানিং থাকে, চলমান অবস্থায় থাকে। যেমন কোনো একটা কুপন হতে পারে, কোনো একটা অফারের একটা কাউন্টডাউন হতে পারে যে অফারটা অমুক তারিখ পর্যন্ত চলবে আর এত টাইম সময় আছে। তো এই সময়টা এখানে রানিং থাকে, এটা আমরা দেখতে পারি। তো এই কাজটাও করা হয় মূলত জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে। তারপর জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে আমরা অডিও অ্যান্ড ভিডিও ওয়েব পেজের মধ্যে শো করা দিতে পারি। তারপরে বিভিন্ন অ্যানিমেশন আমরা ডিসপ্লের মধ্যে শো করা দিতে পারি। তারপরে ওয়েবসাইটের মধ্যে আমরা অনেক সময় দেখে থাকি যে হামবার্গার মেনু থাকে, বিশেষ করে মোবাইলে যদি আমরা দেখি কোনো ওয়েবসাইটে, তার মানে ওই ওয়েবসাইট ভিজিট করার সময় হোম পেজের মধ্যে আমরা শুরুতেই একদম এই জায়গায় 3 ডট বা 3টা লাইন থাকে, ওইখানে ক্লিক করলে, ওই বাটনটার উপর ক্লিক করলে একটা মেনু বার চলে আসে এবং সঙ্গে সঙ্গে একটা ক্লোজ বাটন ওপেন হয় এবং ওই ক্লোজটাতে ক্লিক করলে আবার এই মেনু বারটা ক্লোজ হয়ে যায়। তো এই কাজটাকে এটাকে বলা হচ্ছে হামবার্গার মেনু, এবং এইটা তৈরি করা হয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে। তো একটা সংক্ষিপ্তভাবে আমরা জাভাস্ক্রিপ্ট কেন ব্যবহার করা একটা জানলাম, আমরা ইভেন্টগুলা মানে ইন্টারেক্টিভ বিহেভিয়ারগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে জানলাম। এরপর আসা যাক জাভাস্ক্রিপ্টের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে। তো একটা ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা শিখতে যাচ্ছি, তো অবশ্যই এর ইতিহাসটা আমাদের অবশ্যই জানা উচিত। 1995 সালে নেটস্কেপের প্রকৌশলী ব্রেন্ডা নাইক জাভাস্ক্রিপ্ট তৈরি করেন। আমি গুগল করে জানতে পেরেছি ইনি এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে 10 দিনের মধ্যে তৈরি করেছিলেন, যেটাকে পরবর্তীতে ডে বাই ডে আপডেট করানো হয়, যেটা মুক্তি পায় 1996 সালের শুরুর দিকে। আসলে এটা আপনারা যদি গুগল করেন তাহলে জানতে পারবেন যে আসলে এটা 1995 সালে আনা হয়। নেটস্কেপ 2 শুরুর দিকে নেটস্কেপ 2 ব্রাউজারের সাথে, মানে এই নেটস্কেপ 2 নামের একটা ব্রাউজার ছিল, ওই ব্রাউজারের সাথে এই জাভাস্ক্রিপ্টটাকে নিয়ে আসা হয়।
এর নাম দেওয়া হয়েছিল লাইভ স্ক্রিপ্ট, কিন্তু মার্কেটিং কৌশলের গেরাগলে পড়ে দুর্ভাগ্যজনক এর নাম জাভাস্ক্রিপ্ট হয়ে যায়। সান মাইক্রোসিস্টেমের জাভা ল্যাঙ্গুয়েজের জনপ্রিয়তাকে পুঁজি করার জন্য জাভা আর জাভাস্ক্রিপ্টের মাঝে তেমন কোনো মিল না থাকা সত্ত্বেও তাই জাভাস্ক্রিপ্ট নামটা দিয়ে বিভ্রান্তি থেকে গেছে। মাইক্রোসফট এই প্রোগ্রামিং ভাষার সাথে প্রায় মিলে যায় এরকম একটি ল্যাঙ্গুয়েজ যে স্ক্রিপ্ট নাম দিয়ে প্রায় 3 মাস পর ইন্টারনেট এক্সপ্লোরারের সাথে বাজারে নিয়ে আসে। এদিকে নেটস্কেপ একমা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নির্ধারণ করে এরকম একটি ইউরোপিয়ান সংস্থা এর কাছে ল্যাঙ্গুয়েজটি উপস্থাপন করে, যার ফলাফল 1997 সালে একমা স্ক্রিপ্টের প্রথম সংস্করণ হিসেবে বাজারে আসে। জাভাস্ক্রিপ্টের কিন্তু অফিসিয়াল নাম হচ্ছে একমা স্ক্রিপ্ট এবং 1999 সালে এই স্ট্যান্ডার্ডটি আরও উন্নত হয় একমা স্ক্রিপ্ট সংস্করণ 3 হিসেবে। আর সেই থেকে ভাষাটি তেমন কোনো পরিবর্তন হয়নি। চতুর্থ সংস্করণটি ভেস্তে যায় ভাষাটির জটিলতা নিয়ে মতবিরোধের ফলাফল হিসেবে। তবে এই চতুর্থ সংস্করণে অনেক অংশবিশেষকে ভিত্তি হিসেবে ধরে 2009 সালে নতুন একমা স্ক্রিপ্টের পঞ্চম সংস্করণ প্রকাশ করা হয়। এরপর আরও অনেক ভার্সন চলে আসে। জেএস ভার্সনগুলো আমরা একটু সংক্ষিপ্তভাবে দেখে আসি। যে জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই ব্রেন্ডন আইক ইন 1995 and became an ECMA standard in 1997। যাই হোক, এটা উপরেই আলোচনা করা হয়েছে। এটা আরেকটা তথ্য গুগল থেকে আমি কালেক্ট করেছি। এটা আপনারা গুগল করলে পাবেন যে 1995 একমা স্ক্রিপ্ট ইজ দ্য অফিসিয়াল নেম অফ ল্যাঙ্গুয়েজ। যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে একমা স্ক্রিপ্ট হচ্ছে জাভা স্ক্রিপ্টের অফিসিয়াল নাম। একমা স্ক্রিপ্ট ভার্সন হ্যাভ বিন অ্যাব্রিভিয়েটেড টু ES1, ES2, ES3, ES5 অ্যান্ড ES6। এভাবে ভার্সনগুলো নিয়ে আসছে। Since 2016, versions are named by year: ECMAScript 2016, 17, 18, 19, 20 এভাবে চলে আসছে। আমরা জাভাস্ক্রিপ্টের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানলাম। এটা অনেক ভাইভাতে কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। এবার আসি জেএস ইঞ্জিন। জেএস ইঞ্জিন আলোচনা করার আগে আমি আরও এক্সট্রা কিছু কথা বলা প্রয়োজন তাই বলবো। সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করার সময় অবশ্যই তার আইডিই আমাদের কি করতে হয়, সেট আপ করতে হয়। তো আমরা যদি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটাকে শিখতে চাই তাহলে আমাদের কোনো আইডিই সেট আপ করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা ব্রাউজারে রান করে। যদিও বা জাভাস্ক্রিপ্ট বর্তমানে ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড দুইটার জন্যই ব্যবহার করা হচ্ছে খুব ভালোভাবে, কিন্তু আমরা ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব, তাই জাভাস্ক্রিপ্ট ব্রাউজারকে ব্যবহার করে এটা শিখব। এই জন্য আমাদের কোনো আইডির প্রয়োজন হবে না। এখন কোশ্চেন আসছে তাহলে জাভাস্ক্রিপ্ট রান করবে কিভাবে? বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ব্রাউজারের মধ্যেই কি জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন থাকে। যেমন গুগল ক্রোমে V8 ইঞ্জিন থাকে, তারপরে মোজিলা ফায়ারফক্সে স্পাইডার মানকি থাকে, এবং এই স্পাইডার মানকি হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রথম জেএস ইঞ্জিন, মানে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। তারপরে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য হচ্ছে চাকরা, এবং আরও যে ব্রাউজারগুলো আছে ম্যাক্সিমাম আপনারা গুগল করে জানতে পারবেন যে বেশিরভাগই এখন কিন্তু V8 ইঞ্জিন, এই ইঞ্জিনটাকে ব্যবহার করা হচ্ছে। কারণ হচ্ছে V8 হচ্ছে একটা ওপেন সোর্স এবং এটার আরও কিছু বৈশিষ্ট্য আছে কেন V8 ইঞ্জিন সবাই ব্যবহার করতেছে এখন, এটা আমরা পরবর্তীতে জানবো। এই ইঞ্জিনের মধ্যেই কিন্তু এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামগুলোকে বাইনারি কোড মানে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করার জন্য ইন্টারপ্রেটার এবং কম্পাইলার থাকে, এবং এই কাজটাই এই জেএস ইঞ্জিনেই করে থাকে। তাই জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আমাদের কোনো এনভায়রনমেন্ট তৈরি করার প্রয়োজন নেই, মানে হচ্ছে কোনো আইডি সেট আপ করার কোনো প্রয়োজন হয় না। এবার আসি পরবর্তী ধাপে, জাভাস্ক্রিপ্ট তাহলে কিভাবে কাজ করে এই জিনিসটা আমি আরেকটু ভালোভাবে এখন বোঝাবো। সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা ডকুমেন্ট, আমরা কোড এডিটরে যেটা লিখি সাধারণত এই নির্দেশনাটা লেখা হয়, মানে প্রোগ্রাম করা হয়। এই প্রোগ্রামটা যখন ব্রাউজারের কাছে যাবে, ইঞ্জিনের কাছে, তখন সেটা কম্পাইল হবে, কম্পাইলারের কাছে যাবে। কম্পাইলারের কাছে গেলে কম্পাইলার কী করবে, সেটাকে বাইট কোডে রূপান্তরিত করবে। আমি মূলত এই সিনারিওটা দেখাচ্ছি V8 ইঞ্জিনের।
তো V8 ইঞ্জিনের মধ্যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটাই থাকে। তো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের দুই রকমভাবে কাজ করে, আমি সেটা একটু পরে আসতেছি। তো কম্পাইলারের কাছে যখন এই কোডটা আসবে, ইঞ্জিনের মধ্যে এই কম্পাইলার থাকবে এবং এই কম্পাইলার প্রথম বাইট কোডে রূপান্তরিত করবে এবং একই সাথে এই কম্পাইলার কী করবে, ওই কোডটাকে অপটিমাইজেশন করবে, সম্পূর্ণ কোডটাকে বুঝবে। বোঝার পর এই বাইট কোডটাকে আবার ইন্টারপ্রেটারের কাছে যখন নিয়ে যাওয়া হবে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে এবং ব্রাউজারে আউটপুট দেখাবে। এবং একই সাথে কম্পাইলার কী করবে, সম্পূর্ণ কোডটাকে বোঝার পর একবারে আউটপুট করে দেবে। এইভাবে মূলত জেএস ইঞ্জিন কাজ করে থাকে। এবার আসি ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের এই দুইটার মধ্যে পার্থক্য কী, দুইটা এখানে কেন, এই V8 ইঞ্জিনের মধ্যে ইন্টারপ্রেটার এবং কম্পাইলার দুইটা কেন থাকে। এর কারণটা হচ্ছে কম্পাইলারের এবং ইন্টারপ্রেটারের দুই রকমের ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে। কম্পাইলারের ভালো দিক হচ্ছে কম্পাইলার খুব ফাস্ট, কিন্তু শুরুতেই ফাস্ট না। কারণ হচ্ছে এই যে কোডটা আপনারা দেখতে পারতেছেন, এই কোডটার মধ্যে প্রথম লাইনে যদি আসবে, সাপোজ এই লাইনে আসলো, একটা লাইনে আসলো, আসার পরেই কিন্তু কম্পাইলার ওই লাইনের এক্সিকিউশন আউটপুট যেটা, সেইটা কিন্তু কম্পাইলার দেখাবে না। এইভাবে এক লাইন করে সম্পূর্ণ কোডটাকে অপটিমাইজ করবে, বুঝবে কম্পাইলার। বোঝার পরে একবারে কাজটা আউটপুট হিসেবে দেখাবে। আর ইন্টারপ্রেটার কি করবে, প্রথম যে লাইনে আসবে ওই লাইনটাকে এক্সিকিউট করে ব্রাউজারে আউটপুট দেখাবে। তারপর এইভাবে ইন্টারপ্রেটার ইনিশিয়ালি ফাস্ট, বাট এক লাইন করে কোড এক্সিকিউট করবে এবং আউটপুট দেখাবে, এই প্রসেসটা স্লোলি। এইটা হচ্ছে ইন্টারপ্রেটারের মানে খারাপ দিক বলা যায়। আর কম্পাইলারের খারাপ দিক হচ্ছে ইনিশিয়ালি ফাস্ট না, কিন্তু সম্পূর্ণ কোডটাকে অপটিমাইজ করার পর একবারে আউটপুট দেখায়। এই জন্য কম্পাইলার খুব ফাস্ট আউটপুট দেখাতে পারে, এক্সিকিউশন করতে পারে। তো এখন যে বিষয়টা আমরা এখানে বুঝতে পারলাম সেটা হচ্ছে, অনেক সময় অনেক বড় যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যেমন আমি যদি গুগল ম্যাপের কথাই বলি, গুগল ম্যাপ কিন্তু যখন আমরা ব্রাউজারে রান করি তখন কিন্তু ইন্টারপ্রেটার কী করে, যতটুকু কোড সামনে পায় ততটুকুকে আউটপুট হিসেবে আমাদের দেখায়, আমাদের অপেক্ষা করায় না, ইউজারদেরকে অপেক্ষা করায় না। পরবর্তীতে আরও ফাস্ট কাজ করে কীভাবে, ইন্টারপ্রেটার তত ফাস্ট করতে পারে না। আমরা কিন্তু গুগল ম্যাপে খুব ফাস্ট সব কিছু যা দেখতে চাই তাই পারি, কিন্তু এইটা কি ইন্টারপ্রেটার করে? আসলে তা না। ইন্টারপ্রেটার একটা করে আউটপুট করতে করতে কম্পাইলার কী করে, সম্পূর্ণ কোডটাকে বুঝে ফেলে একবারে আউটপুট হিসেবে আমাদের দেখায়। এই জন্য আমরা আসলে ইউজাররা বুঝতে পারি না, আসলে স্লো প্রসেসটা আমরা অনুধাবন করতে পারি না। এই জন্য ইন্টারপ্রেটার এবং কম্পাইলার দুইটাই V8 ইঞ্জিনের মধ্যে ব্যবহার করা হয়েছে। এইটাই মূলত কারণ আমি মনে করি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।